আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী এবং এই মুহূর্তে আমার সাথে যারা যোগদান করেছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ মাদ্রাসা অনলাইনের পক্ষ থেকে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আমিনুল করিম, প্রভাষক পদার্থবিজ্ঞান, কামারখন্দ ফাজিল মাদ্রাসা, কামারখন্দ সিরাজগঞ্জ এর পক্ষ হতে। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ অনলাইন মাদ্রাসায় এটি আজকে আমার যে ক্লাসটি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হয়েছে আলিম অথবা এসএসসি যারা ছাত্র রয়েছে আমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের প্রথম পত্র, এই ক্লাসটি নিয়ে আজকে তোমাদের মধ্যে উপস্থিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই আমার সাথে আছো এবং শেষ পর্যন্ত থাকবে। বন্ধুরা, আজকে আমি যে ক্লাসটি তোমাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে অধ্যায় 6 মহাকর্ষ ও অভিকর্ষ এই বিষয়ের উপর। তো বন্ধুরা, তোমরা জানো যে আলিম এবং এসএসসি দুটি সিলেবাস এক, এবং দুটির যে আমাদের বই রয়েছে, যে বইগুলো আমরা সাধারণত অধ্যয়ন করে থাকি, সবগুলো বিষয়ই আমরা একে অপরের সাথে ভালো একটি সম্পর্ক রয়েছে। তো বন্ধুরা, সম্পর্ক রয়েছে বললে কম হবে, আমি বলবো যে পুরোটাই এক। সুতরাং তোমরা যারা এসএসসি অথবা আলিম শ্রেণীতে অধ্যয়ন করছো, তোমাদের সবার জন্যই আজকে আমার এই ক্লাসটি উপস্থাপন করবো ইনশাল্লাহ। বন্ধুরা, বরাবরের মতোই আমি তোমাদেরকে বলবো তোমরা একটু তোমাদের টাইমলাইনে আমার এই ক্লাসটি শেয়ার করে দাও, যাতে বেশি সংখ্যক শিক্ষার্থী নিয়ে আমরা ক্লাসটি শুরু করতে পারি। বন্ধুরা, আজকে যে ক্লাসটি করব এটি আমাদের বাস্তব জীবনের সাথে অনেক মিল রয়েছে এবং তোমরা নিশ্চয়ই ক্লাসটি খুব ভালোভাবে উপভোগ করবে। আমি চেষ্টা করব তোমাদের এই বিষয়টি, আজকে যেহেতু এই অধ্যায়ের প্রথম ক্লাস, সুতরাং এই অধ্যায়ের যে খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে প্রথম দিকে, সেগুলো আমি একটু আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, একটু কমেন্টস করে জানাও যে আসলে আমার সব সিস্টেম ঠিক আছে কিনা, তাহলে আমি দ্রুত শুরু করতে পারবো ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, আমার মনে হচ্ছে যে সব ঠিক আছে, এবং আমার সাথে যারা যুক্ত হয়েছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার উপস্থাপনা শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, আজকে তাহলে আমাদের পড়ার বিষয় যেটি, সেটি হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ। শিক্ষার্থী, তোমরা জানো যে আমরা কোথায় বাস করি? পৃথিবীতে বাস করি, তাই তো? এবং পৃথিবীর কোথায় বাস করি? পৃথিবীর পৃষ্ঠে বাস করি, তাই না? আর পৃথিবীর অভ্যন্তরে কি রয়েছে? পৃথিবীর অভ্যন্তরে রয়েছে বিভিন্ন খনিজ পদার্থ, পানি, বালি, মাটি, বিভিন্ন ধরনের পদার্থ রয়েছে। কিন্তু আমরা বসবাস করি কোথায়? পৃথিবী পৃষ্ঠে। প্রথমেই যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে মহাকর্ষ। বন্ধুরা, আমি ধরো এটি একটি বস্তু আঁকলাম, ধরো এটি একটি বস্তু, এটি আরেকটা বস্তু, ধরো এরকম আমি ভিন্ন ভিন্ন বস্তু আঁকলাম, ভিন্ন ভিন্ন ভরের, ভিন্ন ভিন্ন আকৃতির ভিন্ন ভিন্ন বস্তু রয়েছে। এরকম মহাবিশ্বে অনেক বস্তু রয়েছে, তাই না? তোমার আশেপাশে বা আমাদের আশেপাশে যা রয়েছে সবগুলো পদার্থের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে প্রত্যেকটি পদার্থ একে অপরকে তাদের একটি নির্দিষ্ট রেখা বরাবর, একটি নির্দিষ্ট সরলরেখা বরাবর কি করে? আকর্ষণ করে। বন্ধুরা, এই আকর্ষণ বল কি বলা হয়? মহাকর্ষ। খুব সহজ। অর্থাৎ এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে পরস্পর আকর্ষণ করছে। কিভাবে আকর্ষণ করছে? একটি নির্দিষ্ট সরলরেখা বরাবর আকর্ষণ করছে। এই যে আকর্ষণ বলটি, এটি হচ্ছে মহাকর্ষ। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, ধরো এটি যদি একটি পাথর হয়, এটি একটি পাথর হয়, তাহলে পাথরের সাথে পাথরের যে আকর্ষণ, পাথরের সাথে কলমের আকর্ষণ, পাথরের সাথে টেবিলের আকর্ষণ, পাথরের সাথে পৃথিবীর আকর্ষণ, পাথরের সাথে সূর্যের আকর্ষণ, সূর্যের সাথে পৃথিবীর আকর্ষণ। অর্থাৎ প্রতিটি বস্তুকণাই বা প্রতিটি বস্তুই কী করছে? একে অপরের সাথে একটি নির্দিষ্ট সরলরেখা বরাবর
আকর্ষণ করছে। এই যে আকর্ষণ বলটি সেটি কীরকম হবে? একটি সংযোজক সরলরেখা বরাবর হবে, একটি সরলরেখা বরাবর হবে। এটিকেই বলবো আমরা মহাকর্ষ। এটি গেল মহাকর্ষের একটি ধারণা। এরপরে যেটি রয়েছে এটি সম্পর্কে বিজ্ঞানী নিউটন একটি সূত্র দিয়েছে। তোমরা জানো যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরের পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান কি? বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এরা কি করে? এদের পরস্পর সংযোজক সরলরেখা বরাবর কী করে? একে অপরকে আকর্ষণ করে। এটি হচ্ছে মোটামুটি হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। এটি সম্পর্কে বিস্তারিত আমাদের পড়া রয়েছে, গাণিতিক সমীকরণ রয়েছে, এটা আমি পরে আসছি। বন্ধুরা, এরপরে যেটি বলবো সেটি হচ্ছে অভিকর্ষ। তাহলে অভিকর্ষটা কি? অভিকর্ষটা হচ্ছে এই যে মহাবিশ্বের এত এত বস্তুকণা দেখছো, এত এত বস্তুকণা দেখছো, তাই না? এত এত বস্তুকণা দেখছো, এই বস্তুকণাগুলোর মধ্যে যদি একটি পৃথিবী হয়, একটি পৃথিবী হয়, একটি পৃথিবী হয়, তাহলে তাকে বলবো আমরা অভিকর্ষ। অর্থাৎ মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলগুলো যদি কোনো বস্তুকণার সাথে পৃথিবীর আকর্ষণ হয় এবং এটি সংযোজক সরলরেখা বরাবর যদি ক্রিয়া করে এই আকর্ষণ বলটি, তবে তাকে বলবো আমরা অভিকর্ষ। অর্থাৎ সকল বস্তুগুলোর মধ্যে যে কোনো বস্তুর সাথে আকর্ষণ করতে পারে, সেটিকে বলবো আমরা মহাকর্ষ। আর এই যে কোনো বস্তুর সাথে যদি পৃথিবী আকর্ষণ করে, তাহলে সেটিকে বলবো আমরা অভিকর্ষ। ধরো চাঁদ, তাহলে চাঁদ আর পৃথিবীর মধ্যে যে আকর্ষণ সেটাকে বলতেছি আমরা অভিকর্ষ। পৃথিবী এবং এই পাথরের মধ্যে যে আকর্ষণ সেটি হচ্ছে অভিকর্ষ। পৃথিবী এবং তোমার এই কলমের মধ্যে যে আকর্ষণ, পৃথিবী এবং আমার মধ্যে যে আকর্ষণ, পৃথিবী এবং বিভিন্ন গ্রহ নক্ষত্রের সাথে জানা অজানা যত পদার্থ আছে, সকল পদার্থের সাথে যদি পৃথিবীর আকর্ষণ থাকে, সেটিকে বলবো আমরা বন্ধুরা কি? অভিকর্ষ। ক্লিয়ার কিনা? আশা করছি বুঝতে পারছো। একেবারে বিষয় সহজটি, একেবারেই সহজ বিষয়। তোমরা সহজভাবে নিবে, সহজভাবে বোঝার চেষ্টা করবে। আশা করি তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। বন্ধুরা, এরপর যে বিষয়টি রয়েছে, এটি আমরা একদম সাধারণ ধারণা নিচ্ছি। এই অধ্যায়ের যে সাধারণ ধারণাগুলো রয়েছে সেগুলো আমি কিছুটা আলোচনা করছি তোমাদের মধ্যে। বন্ধুরা, এরপর যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে মুক্তভাবে পড়ন্ত বস্তু। এটি কি? বন্ধুরা, এখনকার যে বিষয়টি সেটি হচ্ছে মুক্তভাবে পড়ন্ত বস্তু। এটি কি? মুক্তভাবে পড়ন্ত বস্তু বলতে যেটি বোঝাবে, আচ্ছা আমি সহজভাবে বলি, এটি হচ্ছে আমার পৃথিবী। ধরো এটি আমার পৃথিবীর পৃষ্ঠে, আমরা বসবাস করছি কোথায়? এই জায়গায়, তাই না? আমরা এই জায়গায় বসবাস করছি। ধরো আমি এখানে একটা বস্তু রাখলাম, এখানে একটা বস্তু রাখলাম, তাহলে এই বস্তুটি পৃথিবীর দিকে কি হবে? একটি আকর্ষণ রয়েছে, তোমরা জানো। এটিকে কি বলে? মধ্যাকর্ষণ বলে, তাই না বন্ধুরা? খেয়াল করো ভালো করে, মধ্যাকর্ষণ বা অভিকর্ষ বল যেটাকে বলছি। একটু আগেই বলেছি যে পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুর আকর্ষণকে কি বলা হয়? অভিকর্ষ বলা হয়। তাহলে এটি একটি অভিকর্ষ বল দ্বারা কি করবে? একে অপরকে আকর্ষণ করবে, তাই তো? আচ্ছা, তাহলে এটি একটি বিষয়। আমি দুটি তিনটি বিষয় একসাথে করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন ধরো এখানে আমি একটা বস্তু আমি রাখলাম, ধরো সেটি হচ্ছে, ধরো আমি একটা প্যারাশুটের কথা চিন্তা করি। ধরো একটা প্যারাশুট, তাহলে একটা প্যারাশুটকে বেঁধে যদি ছেড়ে দিই, একটা প্যারাশুটের তোমার যদি কি বলে, নিচের দিকে যদি আমি একটি বস্তু বেঁধে যদি ছেড়ে দিই, তাহলে বস্তুটা কোন দিকে যাবে? নিচের দিকে। কিন্তু তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ, এখানে কি হবে? বাতাসের একটি বাধা সৃষ্টি হবে। অর্থাৎ প্যারাশুটটি নিচের দিকে আসতে কি করবে? বাতাস একটি বাধার সৃষ্টি করবে। খেয়াল করো, এটি কি করছে? এই বস্তুকে পৃথিবীতে আসছে, অভিকর্ষের প্রভাবে আসছে, এবং এখানেও কিন্তু এই বস্তুটা পৃথিবীর দিকে আসতে গিয়ে কী হবে? বাধার সম্মুখীন হবে, হবে না? খেয়াল করো, এই দুটি বস্তুতে আমি কি বোঝানোর চেষ্টা করেছি? এটি দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি যে এই বস্তুটিকে কি করছে? বাতাস বাধা দিচ্ছে, এটিকেও বাতাস বাধা দিচ্ছে। এটিও পৃথিবীর দিকে আকর্ষণ হচ্ছে, এটিও পৃথিবীর দিকে আকর্ষণ করছে। এটির মধ্যে অভিকর্ষ বল আছে, এটির মধ্যে অভিকর্ষ বল আছে। এটির মধ্যে বাধা আছে, এটির মধ্যে বাধা আছে। হ্যাঁ, সব ক্লিয়ার? এখন আমি যে কথাটি বলবো যে এই বস্তুটি যদি শুধুমাত্র অভিকর্ষ বল ছাড়া, অভিকর্ষ বল দ্বারা পৃথিবী আকর্ষণ করছে, এই অভিকর্ষ বল ছাড়া বা অভিকর্ষজ ত্বরণ ছাড়া অন্য কোনো বল যদি এটাকে বাধার সৃষ্টি না করে, অর্থাৎ ঊর্ধ্বমুখী যে বাতাসের বাধাটা সেটাকে যদি অগ্রাহ্য করা যায়, তাহলেই কেবলমাত্র সেই বস্তুটাকে বলবো মুক্তভাবে পড়ন্ত বস্তু।
ঠিক আছে? অর্থাৎ অভিকর্ষ বলের প্রভাব ছাড়া, ভালো করে শোনো বন্ধুরা, অভিকর্ষ বল ক্রিয়া করবে, শুধুমাত্র অভিকর্ষ বল ক্রিয়া করবে, তাকেই কেবলমাত্র কি বলা হবে? মুক্তভাবে পড়ন্ত বস্তু। তাহলে এইটিকে যদি বাতাস বাধা দেয়, অর্থাৎ উপরের দিকে যদি একটি বাধা থাকে, অর্থাৎ এটিকে যদি নিচে পড়তে বাধার সৃষ্টি করে, তাহলে কিন্তু এটি মুক্তভাবে হবে না। তাহলে এটি যদি চিন্তা করি আমরা, তাহলে কি বাতাস কী করছে? প্যারাশুটকে নিচের দিকে আসতে বাধা দিচ্ছে। তাহলে এটি কিন্তু মুক্তভাবে পড়ন্ত বস্তু না। আর এটি যদি আমি চিন্তা করি এভাবে, যে এখানে শুধু বস্তুটাকে অভিকর্ষ বল দ্বারা পৃথিবী তাকে টানছে নিচের দিকে, এছাড়া অন্য কোনো বল এখানে নাই, তাহলে কেবল এটাকে বলবো আমরা মুক্তভাবে পড়ন্ত বস্তু। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো বিষয়টি, একেবারে ইজি। তো তোমরা নিশ্চয়ই আমার সাথে থাকবে আশা করি, এবং তোমরা নিশ্চয়ই সবাই খাতা কলম নিয়ে বসে গেছো। যে যে পয়েন্টগুলো তোমাদের মনে হচ্ছে যে একটু লিখে রাখা দরকার, সেগুলো একটু অবশ্যই লিখে রাখার চেষ্টা করো। এরপর যে বিষয়টি এরকম আরও হতে পারে, যেমন মনে করে তুমি একটি পাখির পালক যদি তুমি ছেড়ে দাও, বা একটি কাগজ যদি তুমি এভাবে, একটি কাগজের টুকরা তুমি যদি কী করো, এভাবে যদি তুমি একটি কাগজের টুকরা কী করো, নিচে উপর থেকে এভাবে ফেলে দাও, তাহলে কী হবে? এটি বাধা পাবে, বাতাসে বাধা পাবে। এই বাতাসের যদি বাধা পায়, তাহলে কিন্তু সেটি আর কি হবে না? মুক্তভাবে পড়ন্ত বস্তু হবে না। ক্লিয়ার কি না? ওকে, তাহলে একটি মাত্র বল থাকবে। আমি বারবার বলছি, কারণ এই কথাটি আমাদের এই চ্যাপ্টারে লাগবে। এই কথাটা বারবার এই জন্যই বলছি। এরপর যে বিষয়টি আমরা বলবো, স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তু। এটি কি? এটি কিছুই না, এটিও সেম ঘটনা বা সেমভাবে আমি ব্যাখ্যা করতে পারি। এই কোনো একটা বস্তুকে যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে যাওয়া হয়, কি করতে হবে? এই বস্তুটাকে পৃথিবীর পৃষ্ঠ থেকে কি করতে হবে? একটা নির্দিষ্ট উচ্চতা নিয়ে যেতে হবে। ঠিক আছে? সেই নির্দিষ্ট উচ্চতা থেকে তুমি যদি ছেড়ে দাও, ওকে ধাক্কাও দিবে না, ওকে কোনো বলও প্রয়োগ করবে না, ওকে ছুঁড়েও দিবে না, জাস্ট খালি উপরে তুলে এটাকে কী করবে? একটা নির্দিষ্ট জায়গায় স্থির করবে একটা উচ্চতা নিয়ে। সেই উচ্চতায় স্থির করার পর সেখান থেকে তুমি যদি ছেড়ে দাও, এবং সেখানে যদি শুধুমাত্র কি থাকে? অভিকর্ষ বল ছাড়া অন্য কোনো বল ক্রিয়া না করে, তাহলে সেই ক্ষেত্রে এটাকে বলা হবে স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তু। ঠিক আছে? এটি কিন্তু এরকম হতে পারে যে আমি যে আগে যে বিষয়টি তোমাদের বললাম, সেটি হচ্ছে যে অভিকর্ষের প্রভাব বিরুদ্ধে তুমি কি করলে? একটা বস্তুকে ঢিল দিয়ে দিলা, তাহলে সেটি কি করতে পারে? উপর থেকে নিচের দিকে আবার আসতে পারে। খেয়াল করে দেখো বন্ধুরা, সেই ক্ষেত্রে কি হয়? বস্তুটা কিন্তু আস্তে আস্তে আমরা যে ঢিল দিই, উপর দিকে যে বস্তুটি নিক্ষেপ করি, সেই বস্তুটি কিন্তু উপর দিকে ওঠার পর কিন্তু সে দুইভাবে পড়তে পারে। একটা হচ্ছে যে তুমি যদি ঢিলটা তির্যকভাবে দাও, তাহলে সে এভাবে গিয়ে এভাবে পড়বে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, তুমি যদি ঢিল দাও এখান থেকে, তাহলে এইভাবে গিয়ে পড়তে পারে এইভাবে, তাই না? আর যদি তুমি খাড়া উপরের দিকে তুমি যদি নিক্ষেপ করো, খেয়াল করো বন্ধুরা, খাড়া উপরের দিকে যদি নিক্ষেপ করো, তাহলে বস্তুটা কি হবে? একটা জায়গা পর্যন্ত যাবে, গিয়ে সে কি হবে? স্থির হবে। এই পর্যন্ত সে যাবে, যাওয়ার পর বস্তুটা কি হবে? স্থির হবে। স্থির হওয়ার পর কিন্তু বস্তুটা আবার কি হবে? নিচের দিকে আসবে। অর্থাৎ এটা যখন নিচের দিকে আবার পড়া শুরু করবে, সেই অবস্থায়, অর্থাৎ যে অবস্থায় সে সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত যাওয়ার পর সে কী হয়ে যাবে? স্থির। অর্থাৎ তার শেষ বেগ কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। এবং 0 হয়ে যাবে, সে 0 থেকে তখন এখানে কি হবে? ইউর মান কি হবে বন্ধুরা? 0 হবে। এখন এই শেষ বেগ যখন 0, অর্থাৎ ভি যখন 0, তখন কিন্তু সে অবস্থান থেকে কিন্তু আবার বস্তু কী করবে? নিচের দিকে যাত্রা শুরু করবে। সেখানে কিন্তু ইউর মানও 0। পরবর্তী যাত্রাকালীন সময়ে এখান থেকে কিন্তু যখন যাত্রাটা শুরু করবে, তখন কিন্তু ইউর মানও 0। তাহলে এই বিষয়টা বুঝতে হবে। তাহলে স্থির অবস্থান থেকে কি বস্তুকে আমি উপরে তুলে নিয়ে যাব, নিয়ে গিয়ে এটা কি হবে? স্থির হবে। স্থির অবস্থান থেকে শুধুমাত্র সে কী করবে? অভিকর্ষ বল ছাড়া অন্য কোনো বল যদি তার উপর ক্রিয়া না করে, তাহলে সেটি হবে স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তু। ক্লিয়ার কিনা বন্ধুরা? আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে মুক্তভাবে পড়ন্ত বস্তুই বলো আর স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তু বলো, এই দুটি বস্তুরই একটি সাধারণ বৈশিষ্ট্য রয়েছে। সেটি কি? একটা হচ্ছে বাতাসের বাধা বা অন্য কোনো আকর্ষণ বল ক্রিয়া করবে না। আরেকটি হচ্ছে অভিকর্ষজ ত্বরণের প্রভাবে বস্তুটি কী হবে? নিচের দিকে পড়তে থাকবে। দুটি বিষয় যখন হবে, তখনই কেবল কী হবে? মুক্তভাবে পড়ন্ত বস্তু হবে। বন্ধুরা, এরপর আমরা পরের টপিক্সে যাই। এই মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বিজ্ঞানী গ্যালিলিও, তোমরা নাম শুনে থাকবে, একজন প্রখ্যাত পদার্থবিদ। তিনি কটি সূত্র দিয়েছেন এবং এই সূত্রটি তিনি যখন অ্যাপ্লাই করেন, তখন
তিনি ইটালির পিসা শহরে একটি বিল্ডিং রয়েছে, বিল্ডিংটি হচ্ছে হেলানো বিল্ডিং। বিল্ডিংটি হচ্ছে এরকম, মানে বিল্ডিংয়ের ডিজাইনটাই বা নকশাটাই হয়েছে এরকম, ঠিক আছে বন্ধুরা? মানে বিল্ডিংটি ইচ্ছা করেই নকশাটাই হচ্ছে এটি হেলানো অবস্থায় এটিকে তৈরি করা হয়েছে, ঠিক আছে? এটি গঠনটাই হচ্ছে হেলানো। এরকম একটা বিল্ডিং থেকে বিজ্ঞানী গ্যালিলিও তিনি পরন্ত বস্তু সম্পর্কিত কটি সূত্র দিয়েছেন। তার মধ্যে প্রথম সূত্রটি যেটি, তাহলে আমরা কি পড়ছি বন্ধুরা? গ্যালিলিওর পরন্ত বস্তু সম্পর্কিত যে কটি সূত্র দিয়েছেন, সূত্রগুলো আমরা একটু বোঝার চেষ্টা করছি। তাহলে এই বিল্ডিংটি কোথায় বন্ধুরা? ইটালির পিসা শহরে। ওকে, প্রথম সূত্রটি কি? প্রথম সূত্রটি, আমি যে কটি সূত্রের কথা বলবো, আমরা 3টি সূত্র নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি সূত্রের ক্ষেত্রে একটি কমন কথা থাকবে, সেটা হচ্ছে মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে এবং স্থির অবস্থান থেকে। অর্থাৎ একটা বস্তুকে আমি নির্দিষ্ট একটা উচ্চতায় নিয়ে গেছি, যে স্থির অবস্থানটি সেটি থেকে এবং অভিকর্ষ বল ছাড়া অন্য কোনো বল কাজ করবে না। এই দুটি বিষয় প্রত্যেকটা সূত্রের বেলায় প্রযোজ্য হবে। গ্যালিলিও এই দুটি বৈশিষ্ট্যকে সামনে রেখে 3টি সূত্র দিয়েছেন। এই সূত্রগুলোকে বলা হয় গ্যালিলিও সূত্র। গ্যালিলিওর যে প্রথম সূত্রটি রয়েছে সেটি এরকম, খেয়াল করো বন্ধুরা। ধরো একটি বস্তু হচ্ছে আকার হচ্ছে এই, আরেকটা বস্তুর আকার মনে করো এরকম, আরেকটা বস্তুর আকার মনে করো এরকম। 3টি বস্তু 3 রকম, কিন্তু শর্ত কি? প্রত্যেকটি একটা নির্দিষ্ট উচ্চতায় রয়েছে। কোত্থেকে? ভূপৃষ্ঠ থেকে, একটি নির্দিষ্ট স্থান থেকে বা ভূপৃষ্ঠ থেকে একটি নির্দিষ্ট উচ্চতায় তারা রয়েছে। ধরে নাও এই বস্তুটি, এই বস্তুটি, এই বস্তুটি, 3টি বস্তুই এই উচ্চতায় আছে ধরে নাও, অর্থাৎ স্থির অবস্থানে আছে। এখন এই বস্তুটি শুধুমাত্র অভিকর্ষ বল ছাড়া অন্য কোনো বল এখানে ক্রিয়া করবে না। যদি এরকম হয়, তাহলে বিজ্ঞানী গ্যালিলিও যেটি বলছেন সেটি হচ্ছে এই প্রতিটি বস্তু, অর্থাৎ আমি যদি ধরি এই M1, এটি ধরি M2, এটি ধরি M3, প্রতিটি বস্তু এক একটা ভর কিন্তু এক এক রকম এবং এক একটা আকৃতি কিন্তু এক এক রকম। অভিকর্ষ বল ছাড়া অন্য কোনো বল যদি ক্রিয়া না করে, তাহলে বিজ্ঞানী গ্যালিলিও যেটা বলছেন, প্রত্যেকটি বস্তু টি সময়ে, অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এর অর্থ হচ্ছে যে ধরো টি এর মান যদি 1 সেকেন্ড হয়, তাহলে 1 সেকেন্ডে এটি যদি এইচ দূরত্ব অতিক্রম করে, তাহলে এটিও এইচ দূরত্ব অতিক্রম করবে, এটিও এইচ দূরত্ব অতিক্রম করবে। কখন? স্থির অবস্থান থেকে, অর্থাৎ নির্দিষ্ট উচ্চতা থেকে মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে এই কথাটি গ্রহণযোগ্য হবে। ক্লিয়ার কিনা বন্ধুরা? এখানে দেখো ভিন্ন ভিন্ন বস্তুর আকৃতি ভিন্ন ভিন্ন ভর হওয়া সত্ত্বেও প্রতিটি বস্তু কী হবে? একই সাথে মাটিতে বা ভূমিতে পড়বে। তো বন্ধুরা তোমরা বলবে যে এটি কিভাবে সম্ভব? আমি যদি বলি যে এটি টিস্যু পেপার, এটি টিস্যু পেপার, এটি হচ্ছে একটি কলম, এই দুটোকে যদি ছেড়ে দেয় তাহলে কোনটি আগে মাটিতে পড়বে বন্ধুরা? কেউ কেউ বলবে যে স্যার আমার হয়তো কাগজটা আগে পড়বে, কলমটা পরে পড়বে, কিন্তু কলমের ভর তো বেশি। আবার এটিকে যদি এইভাবে না ধরে যদি আমি এইভাবে ফেলে দিই, তাহলে হয়তো এখানে বাতাসের বাধাটা কী হবে? বেশি হবে, এটাতে বাতাসের বাধা কম হবে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে এটা আগে পড়বে, এটা পরে পড়বে। ভিন্ন ভিন্ন মন্তব্য আসতে পারে, কিন্তু গ্যালিলিও বলছেন যে এই যে বস্তুগুলো ভিন্ন বরের ভিন্ন আকৃতির যে বস্তু, সেই বস্তুগুলোর যাই হোক না কেন, সেটা যদি পৃথিবীর সমান ভর হয়, তবুও সে কী করবে? সমান সময়, অর্থাৎ একই সময়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে। কারণ কি? কারণ হচ্ছে ওই যে মুক্তভাবে পরন্ত বস্তু, অর্থাৎ তার মধ্যে কিন্তু দুটি বিষয় রয়েছে, একটি হচ্ছে নির্দিষ্ট উচ্চতা, আরেকটি হচ্ছে এখানে অভিকর্ষ বল ছাড়া অন্য কোনো বল ক্রিয়া করবে না। তাহলে বন্ধুরা আমি প্রথম সূত্রটি কীভাবে বলতে পারি? কোনো নির্দিষ্ট উচ্চতা থেকে মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে স্থির অবস্থান থেকে কোনো বস্তু একাধিক ভরের বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এটি হলো আমার প্রথম সূত্র। ক্লিয়ার বন্ধুরা? বুঝতে পেরেছ আশা করি। এইবার আমরা যদি এটা বুঝে থাকি, তাহলে আমরা যাব দ্বিতীয় সূত্রে। চলো দ্বিতীয় সূত্রে কি বলা হচ্ছে বন্ধুরা? দ্বিতীয় সূত্রে যদি যাই, তাহলে দ্বিতীয় সূত্রকে যদি খুব সহজে এবং সংক্ষেপে বলে ফেলি একবারে, তারপরে আমি ব্যাখ্যায় আসতেছি। ভি ইজ প্রপোর্শনাল টি। এটি মানে কি? এটি মানে হচ্ছে, এটি হচ্ছে কোনো বস্তুর বেগ,
ভালো করে বুঝো বন্ধুরা, এটি হচ্ছে কোনো বস্তুর বেগ আর এটি হচ্ছে সময়। অর্থাৎ স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কোনো বস্তুর বেগ, অর্জিত বেগ, কোনো বস্তুর অর্জিত বেগ অতিক্রান্ত সময়ের সমানুপাতিক। আবার বলি, স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কোনো বস্তুর অর্জিত বেগ অতিক্রান্ত সময়ের সমানুপাতিক। এটিকে আমরা কীভাবে ব্যাখ্যা দিতে পারি? আমি যদি বলি এটি একটি বস্তু, ধরো এটি একটি নির্দিষ্ট উচ্চতায় রয়েছে, এটি টি সময়ে ধরো এইচ উচ্চতা অতিক্রম করলো, অর্থাৎ এইচ দূরত্ব নিচে নেমে আসলো। ক্লিয়ার কিনা? ঠিক আছে। এবং সেখানে যে বেগ প্রাপ্ত হলো সেটাকে বলতেছি আমি ভি। আচ্ছা, আমি এইচ এর সাথে সম্পর্ক করছি না, কারণ আমি ভি এর সাথে টি এর সম্পর্ক বলতে চাচ্ছি। যে আমি যদি অর্জিত বেগটা যদি হয় ভি, টিটা যদি হয় সময়, তাহলে এই অর্জিত বেগটা টি এর কি সমানুপাতিক, অর্থাৎ সময়ের সাথে সাথে বেগ কী পাবে? বৃদ্ধি পাবে। তাহলে আমি যদি বলি টি সময়ে যদি কি হয়? ভি বেগ প্রাপ্ত হয়, তাহলে এখান থেকে বস্তুটা যদি আমি আবার চিন্তা করি, তাহলে এটা কি হবে? টুটি সময় যদি হয়, আমি সময়টা যদি টুটি হয়, তাহলে এখানে হবে তার বেগটা হবে টু ভি। খুব সিম্পল, সমানুপাতিক হারে কী হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। আবার বলি, টি সময়ে যদি কোনো স্থির অবস্থান থেকে বস্তু যদি অভিকর্ষের প্রভাবে পড়তে থাকে, তাহলে টি সময়ে তার প্রাপ্ত বেগ যদি হয় ভি, তাহলে টুটি সময়ে তার প্রাপ্ত বেগ হবে টু ভি। খুব সিম্পল, আশা করি বুঝতে পেরেছ। ক্লিয়ার? আমি এটিকে কি আবার বলবো? হ্যাঁ, আবার একটু বলি, তোমরা একটু শোনো, আবার একটু বলার চেষ্টা করি। আমি যদি আবার বলি, সূত্রটা আবার বলি, তোমরা প্রয়োজনে লিখে নিতে পারো, কোনো সমস্যা নাই। আমি যেভাবে বলছি অলরেডি 2বার বলা হয়ে গেছে, আরেকবার বললে নিশ্চয়ই তোমরা লেখার সুযোগ হয়ে গেছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কি হবে? কোনো বস্তুর অর্জিত বেগ অতিক্রান্ত সময়ের সমানুপাতিক। শেষ। খুব সিম্পল, আশা করি বুঝতে পেরেছ। এইবার যাব আমরা তৃতীয় সূত্রে। বন্ধুরা, তৃতীয় সূত্রটি কেমন দেখো। তৃতীয় সূত্রটিও একেবারেই সহজ। তৃতীয় সূত্রটিকেও যদি আমি খুব সহজভাবে লিখে ফেলি, তাহলে আমি এভাবে লিখতে পারি, এইচ ইজ প্রপোর্শনাল টি স্কয়ার। আগেরটি বলেছি কিসের সাথে সম্পর্ক? বেগের সাথে সময় সম্পর্ক। আর এখন যেটি বলছি সেটি হচ্ছে উচ্চতা বা অতিক্রান্ত দূরত্বের সাথে সময় সম্পর্ক। আশা করি তোমাদের জন্য সহজ হবে, আমি চেষ্টা করছি। দেখো, তাহলে এটির বেলায় কী হবে? এটি আমি সূত্রটি যদি এভাবে বলি, স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। এটিকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? এটি আমরা চলো একটু বিস্তারিত ব্যাখ্যাতে যাই, কারণ এটি থেকে অনেক সময় আমাদের দেখা যায় সৃজনশীল প্রশ্ন থাকে, এবং এটি নিয়ে আমরা বেশ কিছু প্রবলেমও সলভ করবো আশা করছি পরবর্তীতে। ধরো কোনো বস্তু স্থির অবস্থানে আছে, এটি হচ্ছে স্থির অবস্থান, একটি নির্দিষ্ট উচ্চতায় সে আছে। ধরো এটি হচ্ছে সেই উচ্চতা, আমরা ধরে নিলাম এই উচ্চতাটি হচ্ছে এস বা এস। এই উচ্চতাটা কি? এস। তাহলে ধরে নাও এটি হচ্ছে 1 সেকেন্ডে সে কী করলো? এস দূরত্ব অতিক্রম করলো। বুঝে ভালো করে, এমভরের কোনো বস্তু একটি নির্দিষ্ট উচ্চতা থেকে মুক্তভাবে পড়তে থাকবে। এখানে কিন্তু অভিকর্ষ বল ছাড়া অন্য কোনো বল ক্রিয়া করবে না। দেখো, সেই মুক্তভাবে পড়ন্ত বস্তু কথাটা কিন্তু বারবার লাগছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু মুক্তভাবে পড়ন্ত বস্তুটি কি, এটা তোমার মাথার মধ্যে একেবারে গিথে নাও। কারণ হচ্ছে এইটি যদি কোনো কারণে যদি তুমি চিন্তা করো যে বস্তুটি কোথাও বাধা পাবে, বাতাসের বাধা বা অন্য কোনো বাধা পাবে, তাহলে কিন্তু এই সূত্রটা প্রযোজ্য নয়। এবং গ্যালিলিওর এই সূত্রগুলো, যে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র, তোমরা কিন্তু অবশ্যই এটিকে উল্টাপাল্টা লাগাবে না। প্রথম সূত্রকে প্রথমটি বলতে হবে, দ্বিতীয়টিকে দ্বিতীয়টি, বি ইজ প্রপোর্শনাল টি, তৃতীয়টি হচ্ছে এইচ ইজ প্রপোর্শনাল টি স্কয়ার। এইটা কিন্তু যেভাবে আছে সেভাবেই বলতে হবে, এবং এটি নিয়ম। ঠিক আছে বন্ধুরা? তাহলে ধরে নাও যে 1 সেকেন্ড সময়ে কোনো বস্তু এইচ দূরত্ব অতিক্রান্ত করলো। কতক্ষণ সময় নিল? 1 সেকেন্ড সময়। ক্লিয়ার? আচ্ছা,
এই বস্তুটি যদি আমি চিন্তা করি, এই বস্তুটি যদি আমি এই দূরত্বটা যদি 2s ধরি, এই দূরত্বটা যদি আমি কি বলি বন্ধুরা, 2s দূরত্ব যদি আমি বলি, আমি 2s না দিয়ে 2 সেকেন্ড ধরি, সময়টা আমি 2 সেকেন্ড ধরি। 1 সেকেন্ডে কতটুকু গেল? h গেল। 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করলো? h দূরত্ব অতিক্রম করলো। তাহলে 2s দূরত্ব অতিক্রম করলে 2s মানে 1 সেকেন্ডে যদি h দূরত্ব অতিক্রম করে, তাহলে 2 সেকেন্ড সময়ে কতটুকু দূরত্ব যাবে বন্ধুরা? একটু খেয়াল করো, এই সূত্রের দিকে খেয়াল করো, ভালো করে দেখো। 1 সেকেন্ডে সে, আমি ধরে নিয়েছি যে 1 সেকেন্ডে সে h দূরত্ব গেছে, তাহলে 2 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব যাবে বন্ধুরা? অবশ্যই 4h, তাই না বন্ধুরা? এই যে স্কোয়ার আছে, স্কোয়ার আছে, তাহলে এখানে দেখো আমার দূরত্বটা কি হবে? তাহলে 4h দূরত্ব হবে। আচ্ছা, আমি যদি বলি যে এই বস্তুটা 3 সেকেন্ডে কতটুকু যাবে, সময় আমি 3 সেকেন্ড দিলাম, তাহলে কি বলবে? তাহলে অবশ্যই বলবে 9h দূরত্ব যাবে। রাইট? ক্লিয়ার কিনা? অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত যে দূরত্বটা হবে সেটা হবে কি? সময়ের বর্গের সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে। আচ্ছা, এখান থেকে আমি দুই একটি প্রশ্ন তোমাদের করতে চাই, দেখি তোমরা বলতে পারো কিনা। যে এখানে যদি 1 সেকেন্ডে h, 2 সেকেন্ডে যদি 4h হয়, 3 সেকেন্ডে যদি আমার 9h হয়, একটা নির্দিষ্ট অবস্থান থেকে যদি হয়, তাহলে আমাকে বলো যে এই তিনটি দূরত্বের অনুপাত কত হবে? তোমরা অবশ্যই বলবে তিনটি দূরত্বের অনুপাত হবে h অনুপাত 4h অনুপাত 9h। অর্থাৎ 1 সেকেন্ড, 2 সেকেন্ড এবং 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত যদি বলা হয়, তাহলে তুমি বলবে যে h, 4h এবং 9h। তার মানে কি 1 অনুপাত 4 অনুপাত 9। ঠিক আছে? কিন্তু যদি বলা হয় এটা হচ্ছে শুরু থেকে, অর্থাৎ যাত্রাস্থান থেকে, এই জায়গাটা থেকে যদি আমি চিন্তা করি, সেই জায়গা থেকে, এখন যদি বলা হয় যে দ্বিতীয় সেকেন্ডে বা তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত যদি বলা হয়, দেখো তো বন্ধুরা, এইটুকু পর্যন্ত কি? এটুকু পর্যন্ত কি 3 সেকেন্ড, তাই না? এটুকু পর্যন্ত যদি বলি তাহলে আমি হচ্ছে 2 সেকেন্ড, তাই না? আমি যদি বলি তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে তৃতীয় সেকেন্ডে যদি অতিক্রান্ত এটা যদি, তাহলে 1 সেকেন্ড হবে। রাইট? এটি যদি আমার 2 সেকেন্ড হয়ে থাকে, তাহলে এটা কি 1 সেকেন্ড না বন্ধুরা? তাহলে কি হবে সেই ক্ষেত্রে? কি হবে? এটা যদি 4h হয়ে থাকে, এটা যদি 9h হয়ে থাকে, তাহলে আমার তৃতীয় সেকেন্ডে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি থার্ড সেকেন্ড, 3 সেকেন্ডে, মানে 3 সেকেন্ড না তো, থার্ড th, মানে তৃতীয় সেকেন্ডে, ঠিক আছে? তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি হবে? 9 - 4, দ্যাট ইজ 5h। 9h - 4h সমান কি হবে? 5h হবে। এটি হচ্ছে তৃতীয় সেকেন্ডে। যদি বলা হয় দ্বিতীয় সেকেন্ডে, যদি দ্বিতীয় সেকেন্ডে বলা হয়, তাহলে তুমি চিন্তা করবে কি, এটা হচ্ছে 2 সেকেন্ড, এটা কি 1 সেকেন্ড, তাহলে এই দূরত্বটা কি হবে? 1 সেকেন্ডে হবে, তাই না বন্ধুরা? তাহলে এটা হবে 1 সেকেন্ডে। তাহলে কি হবে? 1 সেকেন্ডে, অর্থাৎ দ্বিতীয় সেকেন্ডে আমি যদি বলি সেকেন্ড যে সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্বটা কত হবে? তাহলে এটা যদি হয় h, এটা যদি হয় 4h, তাহলে কি হবে বলো? 4h - 1h, তার মানে 3h। ক্লিয়ার কিনা? অনুপাত আকারেও চিন্তা করতে পারো, অথবা সময়ের সাথে তুলনা করতে পারো যে প্রথম সেকেন্ডে অতিক্রান্ত যদি এত হয়, h হয়, তাহলে দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত কত? তাহলে আমি তৃতীয় সাথে তুলনা করে আমি সেটা দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা কিন্তু বের করে ফেলতে পারছি। তো বন্ধুরা, মোটামুটিভাবে এই ছিল বিজ্ঞানী গ্যালিলিওর তৃতীয় সূত্র। তাহলে তৃতীয় সূত্রটি মনে রাখবে কিভাবে? তৃতীয় সূত্রটি আমি বলবো এভাবে যে মুক্তভাবে স্থির অবস্থান থেকে কোনো বস্তু কি করলে, যাত্রা শুরু করলে, ওই বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। আমার মনে হয় যে তোমাদের এই সূত্রগুলোর মধ্যে কোনো জটিলতা নাই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা যেটি নিয়ে আলোচনা করব, গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে এই অধ্যায়ের জন্য, সেটা হচ্ছে কেপলারের সূত্র। এটি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আজকে তোমাদের প্রথম ক্লাস হিসাবে তোমার আলিম বা এসএসসির যে আমাদের অধ্যায় 6 রয়েছে, অধ্যায় 6-এর প্রথম ক্লাস হিসাবে আমরা আমাদের আলোচনা এতটুকু পর্যন্তই থাকবে। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, আর তোমরা নিশ্চয়ই আমার সাথে এই ধারাবাহিক ক্লাসগুলোতে থাকবে এবং বুঝে নেওয়ার চেষ্টা করবে। আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে বা আমার পড়ায় যদি কোনো ধরনের মনে করো যে কোনো ধরনের কি বলে এটাকে
জটিলতা থাকে বা কোনো অংশ যদি তোমার জন্য জটিল হয়ে থাকে সেটিকে সহজ করে দেওয়ার জন্য তো অবশ্যই আমি আছি। তোমরা অবশ্যই আমাকে কী করো, কমেন্টস করে দাও, তাহলে আমি হয়তো সেই জায়গাগুলো নেক্সট ক্লাসে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাসে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমাদের সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।